এর জন্য প্রতি মাসেই কিন্তু আমাদের শুধু রমজান বা কুরবানির ঈদ করি না, ইসলামের প্রত্যেকটা মাসের 29তম দিনে আমরা চাঁদ দেখার মিটিং হয়। চাঁদ দেখা কমিটি প্রতিটা জেলায় জেলায় প্রত্যেক জেলায় আছে, ইভেন এখন উপজেলা। যেদিন সৌদি আরবে ঈদ হবে তারপরের দিন বাংলাদেশ না, এরকম কোনো নাই। নর্মালি হলো চাঁদ হলো আমরা খোলা আকাশে নিচে আমরা নর্মালি দেখি। তারপর আমাদের এখানে কিছু মেশিনারিজ এর মাধ্যমে না, 10 সদস্য বিশিষ্ট কমিটি আছে প্রতিটি জেলায়, আমরা সবাই একসাথে এই চাঁদ দেখি। আর যেদিন মেঘ থাকবে সেদিন কি অবস্থা হয়ে যাবে? সেদিন দেখা না গেলে কোনো সুযোগ নেই, ঈদ করার কোনো সুযোগ নেই। তো পরের দিন হবে। 64 জেলায় তো আর মেঘ থাকে না, কোনো এক জেলায় তো আপনার ই থাকবে। ইসলামী ফাউন্ডেশনে কি আছে এখন ভাইয়া? আমি উপপরিচালক। ইসলামী ফাউন্ডেশনের মতো বাংলাদেশে এত বড় একটা জায়গা, উপপরিচালক, এবং এত বড় সরকারি চাপ, তারপরেও এত এত লেখা, মানে উই আর সো প্রাউড অফ ইউ ব্রাদার। মানে যখন বলা হয় যে বই শুধু বইয়ের কাটতি শুধু পোকায়, সেই সময় মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা। না, আসলে এখন কিন্তু বই পড়ছে না মানুষ। বাস্তব কথা হলো, মানে এমন একটা সময় আমরা বই লেখালেখি করছি যখন মোশতাকের মতো মানুষ মানে বই লেখা আসতেছেন, তবে বিতর্কিত মানুষ, মানে ভাইরাল ইস্যুগুলি নিয়ে এখন মানে মানুষ মাতাচ্ছে। এখন বই বিমুখ মানুষ অনেকটা। তারপর রকমের যে স্ট্র্যাটেজি আছে তাতে, আজকে ওদের সাথে কথা হচ্ছিল, তখন বলতেছে আসলে কিন্তু মানুষ বই পড়ে এখনো প্রচুর মানুষ যখন বই বিমুখ হয়েছে, আবার পড়ুয়া মানুষও নতুন নতুন যোগ হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন যোগ হচ্ছেন। যেমন বাংলাদেশে বেশ কিছু ল্যাকিংস আছে যে ওইসব বইগুলি হচ্ছে না। যেরকম আপনি যদি বলেন আত্মজীবনীর কথা, আমেরিকায় লটস অফ আত্মজীবনী হয়, ব্যর্থ মানুষের, সফল মানুষের, সাধারণ মানুষের, অসাধারণ মানুষের, সবার। মানে আত্মজীবনী তো শেখার সবচেয়ে ভালো জায়গা। জি, মানুষ মানে অন্যকে পড়া, মানুষের সবচেয়ে বড় জায়গা হলো অন্যকে পড়া। মানে আমি সেই জায়গাটায় কাজ করতে চাচ্ছি। আমি ইতিমধ্যে বেশ কিছু কাজও করেছি এবং সামনেও আমার বেশ অনেকগুলি চুক্তিও আছে। আমি এখানে কাজ করতে চাই। আমি যেমন গল্প লিখছি, উপন্যাস লিখছি, পাশাপাশি মানে প্রবন্ধ লিখি আমি প্রায়, আপনি খেয়াল করবেন, বাংলা এবং ইংরেজিতে। যেহেতু আমি প্রায় 14 বছরের ক্যারিয়ার আমার সাংবাদিকতায়, এই ক্যারিয়ারের কারণে আবার পড়াশোনাও গণযোগাযোগ সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জন্যে, শুধু এই জন্যে না, আমার লেখালেখি অভ্যাস হলো ক্লাস 6 থেকে আমি লিখি। কবিতা দিয়ে আমার জীবন শুরু হয়েছিল একদম। মানে প্রথম জীবনে আমি স্কুল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনে আমি প্রথম কবিতা লিখি। কিন্তু মানে বাস্তবিক যখন প্রায়োগিক সাংবাদিকতাও কিন্তু একটা সাহিত্য, লিটারেচার ইন হারি যেটা বলে আমাদের সাংবাদিকতার ভাষায়। তা আমি এখানে এসে আসলে আমার কবিতা হারায় যায়, যে সরল শব্দে লেখা। আমাদের স্যাররাও তো পড়াইতেন, আপনিও তো একই ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করছি, সরল শব্দে। এর জন্য আমার কবিতা দেখবেন, অনুরণন বইটা যে 21শে বইমেলায় এবার এসছে, অনুরণন নামে একটা বই, এখানে দেখবেন খুবই সিম্পল ভাষা, একদম সাধারণ ভাষায় আমি মানে কবিতা লিখছি। আমি একটা কবিতা পড়ে ফেলি, জাস্ট মাঝখান থেকে বের করা। জীবন আসলে এমন কেন, কত কষ্ট করেছে জীবনকে গোছাতে, অথচ এখন মনে হয় কেমন যেন বিদীর্ণ, নির্ঘুম, অবচ্ছন্ন সব। বাপরে, অবসন্ন সব। হ্যাঁ, মাতাল ছায়ায় অবসন্ন দেহ, কোনো কিছুতে আগ্রহ নেই এখন। মনে হয় যাপিত জীবন কেন এমন কিছু কি আশা করেছিলাম? মনে হচ্ছে যে একদম গদ্য পড়ে যাচ্ছে। জি, একদম মানে খুব সিম্পল ভাষায় লেখা, যেটা আমাদের স্যাররা পড়াইতেন, গোলাম রহমান স্যার পড়াইতেন, আরিফিন স্যার পড়াইতেন, যে একদম ক্লাস 3-র একটা মানুষ যেন তোমার লেখা পড়লে যেন কোনো কনফিউশন না থাকে, কোনো কোশ্চেন অ্যারাইজ না হয়, মানে সেই রকম সেই মানে গদ্যে লেখা। আসলে কবিতা হয়নি, কিন্তু আমার প্রকাশক উনি নিজের আগ্রহে বইটা করছে, বলছে যে কবিতা দিয়ে যখন শুরু, তাই লেখালেখির একটা বই হলেও থাকুক। আমি কবিতা লিখি প্রতিদিনই, এখন সকালবেলা উঠলে আমি একটা কবিতা মাঝে মাঝেই লিখি, কবিতা লিখি সকালবেলা। এবং কবিতা একদিকে চরম প্রেম, চরম জীবন, অন্যদিকে আবার ইসলামের বই। আমার হাতে যে বইটা, সেটা ইসলাম এবং ইসলামিয়াত, পবিত্র মাহে রমজান বিশেষ ইবাদত প্রসঙ্গে বিল্লাল বিন কাসেম। গত 4-5 বছর ধরে আমি মানে গণমাধ্যমে লিখি এখন, যেহেতু ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করি। ইসলামিক ফাউন্ডেশন আমার মূল পদ হলো জনসংযোগ কর্মকর্তা। আমি আমার জীবন শুরু হয়েছিল মাদ্রাসা থেকে, হাফিজি মাদ্রাসায় আমি পড়াশোনা করি। হাফেজ না তো, আবার হাফেজ হইছো? দুই পাড়ার মাশাআল্লাহ। মানে আমার এটাও একটা দায়বদ্ধতা ছিল। মানে আমার মাও বলতো যে
আমার বাবাও আমাদের তাবলিগ করতেন, উনি হ্যাঁ। মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু পরে তাবলিগে এসে একদম আমাদের সব ভাই বোনকে মাদ্রাসায় ভর্তি করালেন উনি। বাহ। আমি কাকরাইল মাদ্রাসায় পড়ছি, মানে কাকরাইলে বেশ 3-4 বছর আমি পড়ছি, একদম ছোট, when I was very little, তখন ওখানে পড়াশোনা করছি। আর তারপরে ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করি, যেহেতু একটা দায়বদ্ধতা আছে, মানে আমাদের সাধারণ মুসল্লি যেমন হুজুররা যেই সিস্টেমে লিখেন, ওনাদের একটা প্যাটার্ন আছে, কিন্তু আমি তো নর্মাল একজন ক্লাস সাধারণ মানুষ, আমি মানে সাধারণভাবেই মানে দেখার চেষ্টা করছি ধর্মীয় বিষয়গুলি। পবিত্র রমজানে আমার এই বইটা 27শে রমজানের দিন প্রকাশিত হয়েছে। আমার প্রকাশকও এটা মানে খুব আগ্রহ নিয়ে প্রকাশ করলো। এর জন্য মানে লেখা সাধারণ মানুষের জন্য লেখা, এবং খুবই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর, রোজা ভাঙার কারণ, ইবাদতের, এগুলো সব গণমাধ্যমে প্রকাশিত। মানে একদম আমি গত 5 বছর ধরেই মানে জাতীয় পত্রিকা এবং লোকাল পত্রিকা একই সাথে আমার এই লেখা 7-8টা পত্রিকায় প্রকাশিত হয়েছে। মানে রমজান মাসব্যাপী লিখতে হয় ওইটা। সে সময় মানে অনেকে লিখতে চান না, আসলে এই সময় অনেক বেশিরভাগ মানুষই লিখতে চান না, ক্লান্ত লাগে, ক্লান্ত সবাই। কিন্তু আমি এটা লিখি, নিয়মিত ভাবে লিখি, এর জন্য মানে এটা আমার ইসলামিক ফাউন্ডেশন নিয়ে জানার অনেক ইচ্ছা কাশেম। সেটা হচ্ছে, ধরো ভাই, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এত বড় লোকরে তুমি বলতেছো কেন, বিকজ আমার ডিপার্টমেন্টের ছোট ভাই এবং আমার অনেক আদরের, যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্ভবত পুরো পৃথিবীর মধ্যে একটা অনন্য উদাহরণ, যে ইসলাম নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু করা, ইসলাম নিয়ে রাষ্ট্রীয়ভাবে পেট্রোনাইজ করা, গবেষণা করা, ইসলামকে প্রচার প্রসারের উদ্দেশ্যে কাজে লাগানো, জীবনের উদ্দেশ্যে। এর জার্নি শুরুটা থেকে কি কি করছে না করছে যারা আমরা জানি না, তাদের জন্য যদি একটু বলবেন। ইসলামিক ফাউন্ডেশন মূলত কাজ করে আপনার বঙ্গবন্ধু, এটা দুইটা সংস্থা, ইসলামিক সোসাইটি এবং দুইটা সংস্থা একীভূতকরণ করে 1975 সালের 22শে মার্চ এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অ্যাক্টের মাধ্যমে এটা মানে ইসলামিক ফাউন্ডেশন অগ্রযাত্রা শুরু করে। ইসলামিক ফাউন্ডেশন মূল কাজ হলো আপনার ইসলামের প্রচার প্রসার করা। ইসলামিক প্রচার প্রসার করা কিভাবে করা যায়, এটা হলো এক হলো বক্তৃতার মাধ্যমে, যেটা আমরা মাসব্যাপী আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি। তারপর আমরা রমজানে আমরা বিভিন্ন করি, যেমন জাতীয় ঈদগাহ আমরা আমাদের দ্বারাই মানে হয়, নামাজের ব্যবস্থা, বাইতুল মোকাররমে আমরা 4টা জামাত করি, 4-5টা জামাত করি। এই অগ্রযাত্রা শুরু হয়েছিল 2017 সালে। আমরা এই প্রকল্প মানে হাতে নেই এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা প্রথমে কিন্তু সৌদি আরব মানে এই যে নির্মাণ কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আর বাংলাদেশ ল্যান্ড অ্যাকুইজিশন করে দিবে বাংলাদেশ সরকার, কিন্তু সৌদি আরব কিন্তু মানে পরে এটা দেয়নি, একদম রাজস্ব টাকায় মাননীয় প্রধানমন্ত্রীর একদম বদন্যতায় এই যে 564টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে সারা বাংলাদেশে, প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি উপজেলায় এই মসজিদগুলি হচ্ছে। এটা একটা বিশাল কাজ, পৃথিবীর ইতিহাসে সরকারি ব্যবস্থাপনায় বা ইসলামিক ফাউন্ডেশনের মতো এত বড় মুসলিম ওয়ার্ল্ডেও এত বড় প্রতিষ্ঠান নেই যে সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত মানুষের চাকরি এবং ইসলামের খেদমতে কাজ করছে। এবং এই যে 564টি মডেল মসজিদ যে হচ্ছে, সেটাও কিন্তু মানে একটা বিশাল মহিরুহ কাজ। এটা একটা প্রকল্পের মাধ্যমে হচ্ছে, মানে বাস্তবায়ন হচ্ছে একজন পিডি মহোদয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75-এ যেই উদ্যোগটা নিলেন এবং এই প্রকল্পটা উনি এই উইংসটা শুরু করলেন, এবং এইটার সাথে সাথে কিন্তু একটা বিরাট কোশ্চেনও চলে আসে যে জাতিগতভাবে আমরা যে পরিমাণে ধর্মকেন্দ্রিক, ধর্মপ্রাণ, ইসলামী দেশগুলোতে কি এইরকম সৎসাহস আসলে কেউ দেখিয়েছে? না, এরকম আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় এত বড় সংস্থা নেই। ইসে আছে আপনার কি বলে, ওখানে রিসার্চ হয় ইরানে বেশ কিছু কাজ আছে। আমাদের মহাপরিচালক গেছিলেন একবার, সাবেক মহাপরিচালক স্বামী মোহাম্মদ আফজাল স্যার গেছিলেন, উনি গল্প করছিলেন যে ইরানে কিছু রিসার্চের কাজ হয়, সৌদি আরবে হয়, কিন্তু বৃহৎ কলেবরে এরকম আমার নিজের মডেল মসজিদও দেখেন, এটা কিন্তু প্রায় 500টার উপরে মসজিদ বানানো, 10,000 কোটি প্লাস অর্থায়ন। ও একটা পদ্মা সেতুর যে প্রথম এস্টিমেট ছিল 10,000 কোটি টাকা। এই মডেল মসজিদ 564 মডেল মসজিদ আরো 4টা বেড়েছে, প্রথম 560টি মডেল মসজিদ ছিল, এটা 564টি করা হয়েছে এখন।
এটা এটা বিশাল বিশাল ব্যাপার। বিশাল প্রত্যেকটা একটা উপজেলা জেলাতে যেভাবে এবং 100 রাষ্ট্রীয় করে। টাকা এটা সম্পূর্ণ মানে ল্যান্ড অ্যাকুইজিশনও কিন্তু সরকার করছে এবং নির্মাণ কষ্ট একদম রাজস্ব খাতের থেকে এই টাকা দেওয়া হচ্ছে। কোনো এখানে কিন্তু মানে একটি টাকাও মানে কোনো বাইরের লোকের নেই। বাইরের নাই। বাহ! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদেরও যে বেতন হয় মানে সরকারের ইসলামিক ফাউন্ডেশনের যে বেতন হয়, তারপরে আমাদের যে বেশ কিছু প্রকল্প আছে এখানে, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ধর্ম মন্ত্রণালয় আরো আছে, হিন্দু ধর্মীয় মন্দির ভিত্তিক শিক্ষা, তারপরে হিন্দু প্যাগোডা ধর্মের ভিত্তিক, হ্যাঁ সেগুলিও আছে। সবই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে, এগুলি প্রজেক্ট বেস। কিন্তু আচ্ছা। ইসলামিক ফাউন্ডেশনের পুরাটাই রাজস্ব। ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমগুলি রাজস্ব, এর সাথে আরো অনেকগুলি প্রজেক্ট সংযুক্ত আছে, যেমন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, তারপরে মসজিদ পাঠাগার শক্তিশালীকরণ প্রকল্প, তারপরে প্রকাশনারও বিভিন্ন আছে, এই প্রকাশনা প্রকল্প আছে এবং রাজস্বেরও আছে। এইভাবে ইসলামের প্রচার প্রসার লিখিতভাবে একভাবে আমরা করছি এবং বিভিন্ন ভাবে যেই এলাকা ভিত্তিক যে ওয়াজ মাহফিল গুলো হয়, এগুলোর জন্য কি ইসলামিক ফাউন্ডেশন না, এর জন্য ইসলামিক ফাউন্ডেশন এটা পুলিশ থেকে অনুমতি নিতে হয়। মানে আর আচ্ছা, এই চাঁদ দেখা কমিটি কি ইসলামিক ফাউন্ডেশন? ইসলামিক ফাউন্ডেশন এটা নিয়ে তো মানুষের রীতিমতো এটা নিয়ে মজা মারে, এটা নিয়ে তো মজা নেয় যে চাঁদ দেখা কমিটি। এখন আপনার চাঁদ দেখা, অনেকের ধারণা কি শুধু আমরা 2 ঈদে চাঁদ দেখার কমিটি, আসলে না। আমাদের যে ইসলামের বিভিন্ন পর্বণ আছে যেগুলি ইসলামিক মানে আপনার চাঁদের উপর নির্ভর করে, এটা এর জন্য প্রতি মাসেই কিন্তু আমাদের শুধু রমজান বা কুরবানির ঈদ করি না, ইসলামের প্রত্যেকটা মাসের 29তম দিনে আমরা চাঁদ দেখার মিটিং হয়। এখানে এটা জাতীয় কমিটি আছে এবং জেলা কমিটি আছে, এখন জেলা কমিটি আছে প্রত্যেক 64 জেলায়। ডিসি মহোদয় সভাপতি, আর ঢাকাতে হলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সভাপতি এবং মহাপরিচালক মহোদয় সদস্য সচিব। আর চাঁদ দেখা কমিটি প্রতিটা জেলায় প্রত্যেক জেলায় আছে। ইভেন এখন উপজেলাতেও মানে যে নির্দেশনা আসছে সেটা উপজেলা ইওনো মহোদয় আমাদের এবং ইসলামিক ফাউন্ডেশন যে সুপারভাইজার থাকে তিনি হলো সদস্য সচিব এবং ইওনো মহোদয় হলো সভাপতি, আর জেলা হলো ডিসি সভাপতি এবং উপপরিচালক মহোদয়গণ। উদ্যোগ ভালো কি খারাপ সেটা আমি বলতে চাই না, আমি শুধু একটা ছোট প্রশ্ন করতে চাই যে যেদিন সৌদি আরবে ঈদ হবে তারপরের দিন বাংলাদেশ, না এরকম কোনো নাই, 2 দিন পরে ঈদ হয়েছে। এটা স্থানীয় ভাবে কত সালে, না এটা তো সৌদি আরবের সাথে আমাদের কোনো না। কিন্তু তাহলে আমার সাবকন্টিনেন্টে আমাদের চাঁদ দেখা কমিটি তখন চাঁদ দেখে যেদিন সৌদি আরবে ঈদ হয় তারপরের দিন। না 29তম দিনে, মানে 29তম আরবি মাসের 29তম দিনে আমরা চাঁদ দেখি। না সেটা বলছি না, বলতে চাঁদ যে দেখা গিয়েছে সেটা আমরা সাধারণত ধরেই নেই যেদিন সৌদি আরব বলবে যে ঈদ হচ্ছে তারপরের দিন। না এরকম কোনো নাই। এটা এই সাবকন্টিনেন্টটা আমাদের মায়ানমার, আপনার নেপাল, ইভেন ভারতও আমরা আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে তারা মানে নেন আমাদের এই, যেহেতু ওনাদের জাতীয় চাঁদ দেখা কমিটি নাই, সেহেতু যে ওগুলি মুসলিম প্রধান রাষ্ট্র না, সেহেতু আমাদের কাছ থেকে ওনারা নেন, সাজেশন নেন, ওনারা আমরা এই তথ্য নেন। হ্যাঁ, এবং তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই তথ্য দিই। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সদস্য আছেন আমাদের এই জাতীয় চাঁদ দেখা কমিটিতে। আচ্ছা, তার মানে হচ্ছে প্রত্যেকটা উপজেলায় যদি চাঁদ দেখা কমিটি থাকে হতে যায় মহোদয়ের আন্ডারে, তাইলে তো ইকুইপমেন্ট লাগবে, কি দিয়ে দেখবে? এটা নরমালি হলো চাঁদ হলো আমরা খোলা আকাশে নিচে আমরা নরমালি দেখি। তারপর আমাদের এখানে কিছু মেশিনারিজ এর মাধ্যমে না, এটা একদম ওপেন ছাদে উঠে আমরা, যেটা সর্বোচ্চ আছে, যেমন আগে আমরা ডিসি অফিসের ছাদে উঠে দেখতাম জেলাতে, এখন আমাদের মডেল মসজিদ হয়েছে, মডেল মসজিদ, জেলা মডেল মসজিদগুলি 4 তলা বিশিষ্ট। এতে ওইখানে আর লাগে না, আমরা 4 তলায় উঠে মানে 5ম ফ্লোরে যাই আমরা মানে চাঁদ দেখি। আমাদের কমিটির 10 সদস্য বিশিষ্ট কমিটি আছে প্রতিটি জেলায়, আমরা সবাই একসাথে এই চাঁদ দেখি। সেখানে মানে আপনার মাদ্রাসার প্রধান প্রিন্সিপাল মহোদয়, কমি মাদ্রাসার মোহতামিম মহোদয় আছেন, জেলার ডিসি সভাপতি, তারপরে আপনার এসপি মহোদয় আছেন, এসপি মহোদয়ের সদস্য, মানে এরকম 10 সদস্য 11 সদস্য বিশিষ্ট কমিটি আছে, যেখানে আবহাওয়া অধিদপ্তর আছে, তাদের প্রতিনিধি থাকে। এবং আমরা আবহাওয়ারও একটা মেসেজ থাকে আমাদের আগের থেকেই দেয় যে অমুক জায়গায় এতক্ষণ স্থায়ী হবে। অনেক সময় দেখা যায় না, দেখা না গেলে কিন্তু এখানে কোনো সুযোগ নেই, মানে আমরা খোলা চোখেই এই দেখি। সারা বাংলাদেশেরটা আমরা ন্যাশনাল মস্ক আমাদের বাইতুল মোকাররম, সেখানে স্থায়ী জাতীয় কমিটি বসে, আমরা সেখানে ইনফর্ম করি।
আমাদের একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে আমরা ইনফর্ম করি। এবং এটা উনি জাতীয় কমিটির সিদ্ধান্ত নেয়, যেখানে চাঁদ দেখা হয় সেটা আবার ওনারা বাছাই করেন যে কে দেখছে, ই করে আমাদেরকে আবার ই করেন ওনারা। আমরা এইভাবেই মানে একটা তো সব সিস্টেম আছে, অফিসিয়াল সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী এটা হয়। আর যেদিন মেঘ থাকবে সেদিন কি অবস্থা হয়ে যাবে? সেদিন দেখা না গেলে কোনো সুযোগ নাই, ঈদ করার কোনো সুযোগ নাই, তো পরের দিন হবে ওই যে 30তম দিনে। আচ্ছা আচ্ছা, মানে চাঁদ যদি খালি চোখে দেখা না যায় তাহলে ঈদ করা হবে না? না, হবে না। রিয়েলি? রিয়েলি খালি চোখে দেখা যেতে হবে, তারপরে ঈদ হবে? খালি চোখে আমরা দেখি, মানে ছাদে 64 জেলায় তো আর মেঘ থাকে না, কোন এক জেলায় তো আপনার ই থাকবে। পাগল হয়ে গেলাম আমি কথাটা শুনে। 64 মানে খালি চোখে দেখতে হবে, তারপরে 64 জেলা এবং সবগুলো উপজেলা তো আমরা খবর নিই এখন, কেউ দেখছে কিনা। হ্যাঁ, ওই যে একবার হয়েছে, বিতর্ক হয়েছিল, একদিন আগে ক্যান্সেল, পরের দিন আবার গেল। হ্যাঁ, সে সময় আমি যে ঘটনাটা জানি, এটা মানে মাননীয় মন্ত্রী মহোদয় ভিতরে ঢুকে গেছিলেন, ওই যে চাঁদ দেখা, আমরা 64 জেলায় চাঁদ দেখিনি। তখন এই খবর পেয়ে মাননীয় মন্ত্রী মহোদয় ওই যে তারাবির নামাজে পড়তে চলে গেছেন। তারপরে উনি বের হয়েছেন, তখন দেখেন আহমেদ শফি মহোদয় ফোন দিচ্ছেন, ওই যে একবার যে 10টায় ঘোষণা আসলো। পরে উনার সাথে কথা হয়েছে, মাননীয় মন্ত্রীও নেই এখন, আহমেদ শফি হুজুরও নেই। তখন উনার ছেলেরা দেখছিল সে সময় চাঁদ। এর জন্য ওই উনারা জেলা প্রশাসনের জানাতে দেরি হয়েছে, এর জন্য ওইবার মানে একটু দেরিতে হয়েছে। আসলে মানে 64 জেলা আমরা দেখছিলাম না, কিন্তু আহমেদ শফি সাহেব যখন বলছেন তখন আমরা মানে ঘোষণা দিতে আরো দেরি হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় যে তখন নামাজে ছিলেন, যার ফলে আমাদের এই যে ঘোষণা দিতে একটু দেরি হয়ে যায় নামাজের পড়তে এসে। তবে আহমেদ যেহেতু বাংলাদেশে হলো একজন প্রকৃত মুসলমান, যদি চাঁদ দেখেন একজন এবং একজন সাক্ষী হিসাবে থাকে, তাহলে যে সে মানে প্রতিবন্ধী না বা সে আপনার শারীরিকভাবে অসুস্থ না, তাহলে তার কথা অ্যাকসেপ্টেবল। যেহেতু ওনারা দেখছেন, এটা ওনারা করছেন, সেহেতু আমাদের ঘোষণা। তারপরে তারাবিও শেষ হয়ে গেছে, যেহেতু ওনারা দেখছেন, বলছেন ওই প্রেক্ষিতেই সেবার মানে হয়েছে, এর জন্যই দেরি হয়েছে। আদারওয়াইজ কোনো মেকানিজম এখানে কোনো সুযোগ নাই। মানে চাঁদ দেখা নিয়ে তুগলকি কাণ্ড। হ্যাঁ, আসলে এটা না, ওই ব্যবস্থাপনার ভিতরে ধরেন আমি তো জনসংযোগ কর্মকর্তা হিসেবে প্রায় 6-7 বছর মানে আমি হেড অফিসেই ছিলাম, সেহেতু আমি এটা আমি পুরোপুরি ব্যাপারটা জানি। এর আগেও একবার বেশি সতর্কতার সময় এরকম হয়, আপনি যখন বেশি সতর্ক থাকবেন তখন দেখবেন কিছু ভুলও আবার বেশি হয়। সঠিক। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যদি থাকে তাহলে কোনো হয় না। ওই যে আমরা বেশি সতর্ক, এর জন্য ওই যে ফোনটা ধরতে দেরি হয়েছে, এই আদারওয়াইজ কিছু না। এটা তো চাঁদ দেখার যে এত বিজ্ঞান, চাঁদ দেখার পেছনে যে এত লোকের পরিশ্রম, আমাদের কোনো ধারণা ছিল। আমাদের মনে হয় 10-12 জন ওঠে ইফতারি করতে করতে বসে বসে চাঁদ দেখে না, এরকম না। এটা সবকিছুই সরকার যেটা করে, এটা বিশাল কর্মযজ্ঞ। আসলে আমরা অনেকে মনে করি ইসলামিক ফাউন্ডেশনের কাজ, আমার অনেকেই এসে বলে, জিজ্ঞেস করেন, জেলাতেও এখন তো জেলাতে চাকরি করেন, মাঠ পর্যায়ে চাকরি করিনি এর আগে, আসলে ইসলামিক ফাউন্ডেশনের কাজ কি সঠিক এসে বলে। কিন্তু আমরা তো মানে কাজ শেষ করতে পারি না। এই যে করোনার সময় সবাই কিন্তু ভিতরে, একমাত্র আমাদের অফিসার, আমাদের স্টাফরা সেই জানাজা দেওয়া, তাদের বাড়িতে মানে জানাজা করা, সেই রুগীকে মানে যে কোনো তাকে দাফন সম্পন্ন করা, এটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। আপনার ভাইও তো একজন জেলা প্রশাসনে আছেন, উনি জানেন যে হাউ মেনি রাইস হাউ মেনি পেডি, ওই সময় কেমন অবস্থায় আমরা মানে এক একটা দিন অতিবাহিত করছি। আমি তখন নড়াইলে, মানে একদম কোনো কিছু নাই, গাড়ি চলে না, চলে না, এর ভিতরে আমাদের প্রতিদিনই কাজ করতে হয়েছে। মানে এটা ধর্মীয় কারণে, আবার জেলা প্রশাসন তো কোনো কিছু মানে অ্যাভয়েড করতে পারে না, আবার আমরাও ধর্মীয় বিষয় আমরাও অ্যাভয়েড করতে পারিনি, যার ফলে আমাদের ওই সময় মাঠে থেকে কাজ করতে হয়েছে। অনেকেই তো বাসার ভিতরে বন্দী ছিলেন, ছিলেন, কিন্তু আমাদের যে লাশের ব্যবস্থাপনা করা, তাকে মানে কবরস্থ করা, ইভেন আমাদের যারা সুপারভাইজার আছেন, আমাদের মাঠে শিক্ষকরা আছেন, তারা কিন্তু ইভেন আমাদের অন্য ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষকেও তখন এই যে করতে শেষকৃত্য করতেও সাহায্য করেছেন ওনারা, যেহেতু তাদের একটু জনবল কম, তাই জন্য আমরা
সেখানে ইসলামিক আমাদের ফাউন্ডেশন থেকে। ইসলামিক ফাউন্ডেশন এবং অন্যান্য বিভিন্ন সংস্থার থেকেও করেছেন, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে, কারণ লোকাল ইসে তো আর এনজিও গুলি ওরকম স্ট্রং না, মানে ধর্মীয় এনজিও গুলি, যার ফলে আমাদের অনেক কাজ করতে হয়েছে তখন। ওকে, এই যে ইসলামিক ফাউন্ডেশন তো অনেকগুলো কাজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা প্রকাশনার কাজ। হ্যাঁ, এই ইসলামিক প্রচার প্রসারের জন্য ওয়াজ মাহফিল এবং প্রকাশনা দুইটা দিয়েই তো আমাদের, মানে প্রচার প্রসারের দুইটা ইকুইপমেন্টই তো দুইটা। Right. একটা হলো আপনি মুখে বলে করতে পারেন, আর একটা হলো Audio ওরাল, আর একটা হলো অডিও ভিজুয়াল, আর একটা হলো আপনার এই যে লিখিত আকারে আপনি যে মেসেজ দিবেন, বই করতে পারেন, লিফলেট করতে পারেন, যেমন আমরা কুরবানির সময় লিফলেট দিয়ে এই করেন আপনি। তারপরে জুম্মার খুতবা নিয়েও আমরা খুতবার আচ্ছা, খুতবা নিয়ে একটা জিজ্ঞেস করে আমার সহজ একটা প্রশ্ন। প্রত্যেকটা খুতবা মানে তো বয়ান, রাইট? বয়ান, জি জি। কিন্তু প্রত্যেকটা মসজিদে দেখা যায় 1965 সালের একটা বই পড়তেছে, জি জি। এর কি কাণ্ডটা? আসলে কি, আরবি তো আমরা অনেকেই বুঝি না, কিন্তু প্রাক খুতবা যেটা মানে বাংলায় আলোচনা করে, সেখানে চেষ্টা করেন। আর সত্যি কথা বলতে কি, আমাদের মানে যারা আমাদের আলেম মহোদয়, তারা সমসাময়িক কথা এখন বলেন, যারা খুব আপডেট। ঢাকার আলেমদের সাথে তার গ্রামের আলেমের মানে এক করে ফেললে হবে না, উনারা অনেক কিছু বলেন, কিন্তু রুরাল পর্যায়ে একটু আছে যে উনারা ওই যে ব্যাকডেটেড কথাই বারবার একই কথা বারবার, কিন্তু খুতবারই হলো একদম সাম্প্রতিক বিষয়, তারপরে এইসব জিনিসগুলো নিয়ে আসতে হবে, আমাদের সমসাময়িক জীবনের কথা, তারপরে আমাদের কি করণীয় বর্জনীয় ভাষাই হইতে হবে খুতবা। হ্যাঁ, খুতবা মানে খুতবা দুইটা, খুতবা শেষ যেটা সেটা মানে করাই আছে, আর এর আগে হলো আমরা সমসাময়িক বিষয় এই বিষয়ে আলোচনা করি। খুতবা দুইটা পার্ট দেখবেন, যে হুজুর যে বসেন, বসার পরে সানি খুতবা যেটা, সেটা নিয়মতান্ত্রিক ভাবে হয়, আর এর আগে হলো আমরা সমসাময়িক বিষয় আলোচনা। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশন মানে বই পুস্তক সাথে ইউটিউব চ্যানেল বা এরকম ভিডিও প্রোডাকশন কি করে? ইসলামিক ফাউন্ডেশনের আসলে আমাদের কিছু, আমি যখন ছিলাম, আমি সাম্প্রতিক সময়ে হেড অফিসের অনেক কিছু আমি জানি না, তবে আমাদের সময় একটা সার্ভিস ছিল যে জিজ্ঞাসা ছিল, 10 জন হুজুর ছিলেন, আলেম ছিলেন, ওনারা জবাব দিতেন, এরকম একটা সার্ভিস চালু করেছিলাম আমরা। এখন আছে কিনা আমি বলতে পারবো না। ফোনে একটা কল সেন্টার ছিল, ওই হুজুরদের কাছে সরাসরি চলে যেত, ওনারা করতো, আবার রেকর্ডেড একই বিষয়বস্তু হলে রেকর্ডেড এটা আবার বাস্তব, এরকম একটা, এটা লাইভ টেকনোলজি করতো। ওদের সাথে আমি থাকতেই চুক্তি হয়েছিল, সেটা আমি অবগত, তখন আমি আইসিটির উপপরিচালক এবং ইসলামিক ফাউন্ডেশন জনসংযোগ কর্মকর্তা ছিলাম একই সাথে, তখন ওই চুক্তিটা করা। খুবই সুন্দর একটা আইডিয়া। জি। আর আমাদের বইও আমরা একবার চিন্তা করেছিলাম যে আমাদের বইগুলিও, আমাদের তো প্রকাশনা বিশাল প্রকাশনা এবং বিতর্ক মুক্ত, মানে একদম যে সময় যেই ছিল, মানে একদম বিতর্ক মুক্ত। আমাদের যে সম্পাদনা পরিষদ আছে বেশ শক্তিশালী, বেশ বলবো আমি অনেক শক্তিশালী, এবং এখানে কোনো বিতর্কিত কোনো বিষয় নেই, মানে আমাদের বইগুলি একদম বিতর্ক মুক্ত বই, এবং এটা রেফারেন্স হিসেবে সারা ওয়ার্ল্ডেই ব্যবহার করতে পারে, এবং বাংলাদেশের যে কোনো মানে দেখবেন আমাদের ইসলামিক ফাউন্ডেশন রেফারেন্স হিসেবে ব্যবহার করে বইগুলি, যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সংস্থাটা চলতেছে, এর জন্য আমরাও ইসলামিক ফাউন্ডেশন প্রত্যেকটা কর্মকর্তা, তারপরে প্রকাশনার সাথে যারা জড়িত, সেখানে আমরা এটা সবচেয়ে প্রায়োরিটি দিই যে বিতর্ক মুক্ত, মানে কোনো কনফিউশন যেন না থাকে, সেসব বিষয় আমরা আনি না। হ্যাঁ, কারণ আমাদের দেশে বাঙালি মুসলিমদের অধিকাংশের মনের একটা কষ্ট আছে যে আমরা হচ্ছে সোনা মুসলিম, আমরা ঠিক পড়ে মুসলিম হইতে পারি নাই, যে আমরা বাপদাদার ধর্ম ওকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, শুনছি শুনে এরকম, কিন্তু কেউ সত্যিকারে হাদিস কোরআন খুব একটা বেশি ভাষাগত কারণে পড়ে উঠতে পারি নাই। সেখানটা তো আপনারা অনেক কাজ করতেছেন। হ্যাঁ, সেখানে আমরা কিন্তু মাহফিলের মাধ্যমে করি। এখন মডেল মসজিদ গুলি হচ্ছে, এখানে ট্রেনিং, আমরা ইসলামিক ফাউন্ডেশন ইমামদের একটা ট্রেনিং দিই। আগে বিভাগীয় পর্যায়ে ছিল, এটা হয়তো মডেল মসজিদ হচ্ছে, এখন উপজেলাতেও হবে। আমাদের মডেল মসজিদগুলি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ট্রেনিং, ওখানে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা আছে, সেখানে মানে ইমামদের জন্য আলাদা যাতে বই পড়তে পারেন তারা, সে লাইব্রেরি আছে, সমস্ত ব্যবস্থাপনা। মসজিদ নট অনলি মসজিদ, এটা হলো কালচারাল সেন্টার বলবো আমরা, সেখানে সাধারণ মানুষ এসে তাদের যেসব জানা, আগে তো বিয়ে থাও হতো মসজিদে, এখনো হয় স্টিল নাও। আমাদের মডেল মসজিদে তো আপনার প্রচুর মানে অনেক বিত্তবান মানুষও এসে ওখানে খুরমা দিয়ে বিয়ে করান, মানে আনুষ্ঠানিক বিয়েটা। এখন তো রেজিস্টার্ড হয়, মানে হয়ে ওইখানে কাজী সাহেবকে নিয়ে আসেন,
এবং ওখানে আমাদের হুজুর হলো মানে পড়ান, কাজী সাহেব তো বিয়ে পড়ান, সাথে হুজুর দোয়া করেন, এবং যেটা খুতবা আছে মাঝে মাঝেই, মানে আমাদের মডেল মসজিদ প্রায় এরকম হয় খেজুর দিয়ে মহানবীর যে এটাও একটা মানে আমাদের ভালোই যে মডেল মসজিদে আমার বিয়ে হয়েছিল, মানুষ বলবেন। যেমন আমাদের পঙ্গু উনি অধ্যাপক আব্দুর রউফ, ওনার ছেলের বিয়েও আমাদের মসজিদে পড়াইলেন। মানে শুধু মানে তৃণমূল মানুষেরই না, অনেক বিত্তবান মানুষরাও আসছেন এই জায়গাটা। আমি আবার বইয়ে ফিরতে চাই। কতগুলো বই হলো বিল্লাহ আমার? প্রায় 20টা বই। আমি আসলে কি বই, আমি ক্লাস 6-এ তো প্রথম মানে আমার করলাম হলো কবিতা দিয়ে। আমি ফার্স্ট ইয়ারে যখন আসলাম তখন আমি সাংবাদিকতার সাথে জড়ায় পড়লাম। এর ভিতরে আমি আবার গ্লোব লাইব্রেরি বাংলাদেশ ডায়েরি নামে একটা ছিল, দেখবেন। এটা আমি 8 বার রিভিউ করেছি, 8 বার। একবার 84,000 90,000 টাকা করে পেতাম আমি। মানে ওই যে এখনো গ্লোবের আছে, ওই যে হাবিব ভাই, তারপর ওনারা গ্লোবের মালিক। গ্লোব যদিও এখন খুব বিদীর্ণ হয়ে গেছে। এবং বিসিএস এর প্রথম গাইড করি কিন্তু আমি পাঞ্জেরিতে ওদের কন্ট্রাকচুয়াল করছে। আমাদের এসএমএলের অনেকেই মানে ছিল আমার সাথে কাজ করছে। আমার রুমে আবার গাজীপুরের ডিসিও কিন্তু আমার রুমমেট। তখন ওই যে আমরা আমার মামা ছিল, ওই যে এখন ব্যাংকের ডিজিএম মনে হয় মামাও আমার প্রকাশনা করতো। এসএমএল অনেকেই নিয়ে আমরা, এখন তো এসএমএল অনেকগুলি প্রকাশক, ওই যে আমাদের আদর্শের প্রকাশক মাহবুব ছাত্র ইউনিয়ন করতো, ও আমার সাথে প্রায় যোগাযোগ করে। তবে আমার প্রকাশকই আমার বন্ধু অন্তত 8-10 জন প্রকাশক আছে, যে আদর্শ তো এখন প্রথম সারিরই। তারপরে জয়ন্তী প্রকাশনী, যে আমার বন্ধু, ও জার্নালিজমে পড়ছে, আপনার সাথে তো নিশ্চয়ই পরিচয় আছে পায়েলের, মাজেদুল হক পায়েল। ও করে আমার বই খুব ও আগ্রহ নিয়ে ছাপায়। এবং যশোরে, আমি তো যশোরে থাকি এখন, মানে ঢাকার বাইরে আছি, ও নিজেই যশোরে চলে যায় মানে আমার বইয়ের কাজে। বা বই কি আসলে এখন বিক্রি হয় বললেন? হ্যাঁ, ওই যে যেটা আমি রকমারিতে আজকেও আড্ডা দিচ্ছিলাম, প্রায় 3 ঘন্টা আড্ডা দিলাম ওদের সাথে, দুপুরেও খেলাম আজকে ওদের, ওই যে আমার শুটিংও হলো ওখানে। তা বই কিন্তু সত্যিকার অর্থে এখন প্রচুর বই হয়। আপনার যদি মানসম্মত বই হয় অবশ্যই আপনার বই বিক্রি হয়। এই যে বিদেশি অনুবাদগুলি মানে মুড়ির মতো বিক্রি হচ্ছে। ওই যে রকমারিতে তো ওদের তো সবচেয়ে বেশি বিক্রি। এখন মানুষ তো আর বাজারে যে বই কিনতে চাচ্ছে না, মানে অনলাইন বেজে প্রচুর বই বিক্রি হয়। মানে আপনি ইউ ক্যান নট ইমাজিন, মানে ওরা কিন্তু কোটি কোটি টাকা, রকমারি কোটি কোটি টাকা বিজনেস করতেছে। ওর তো বই বিক্রি করেই তো বিজনেস করে, না অন্য কিছু করে ওরা। ওদের তো অন্য ব্যবসা না। মানে রকমারির মূল ছিল হলো 2-3 জন, ওই যে আমাদের ছোট ভাই 3 জন বুয়েটিয়ান, ওদের সাথে কথা হচ্ছিল। আর সোহাগ তো মূলত হলো আমাদের বন্ধু সোহাগ, আমাদের ইয়ারমেট 98-এর, ও বুয়েটে পড়তো। ও হলো উদ্যোক্তা। আর 3 জন তো এই সৃজনশীল এই কাজটা করছে, ওরা উদ্ভাবন করছিল। রকমারি যেই প্রথম আলোতে গেছিল প্রথম, পরে তারা হলো মানে সোহাগের সাথেও পরিচয় করে দেয়। পরে এটা বাস্তবিক প্রয়োগিক যেই দিকটা, এটা সোহাগেই করছে, তার অর্থ খরচ করে 50% ওদের 3 জনের। তো ওরাই আমার কাছে বলতেছে আজকে, ওই যে ওর নাম কি কি আমার আসতেছে না, 3 জনের সাথে আমি কথা বলছিলাম। তখন ওরা বললো যে ভাই বই তো প্রচুর পরিমাণ, আনলে আমাদের এই বিজনেস থাকবে? আপনি বলেন, মানুষ কিনতে চায়। আমিও বই কিনি, কিন্তু ওই হয়তো নীলক্ষেত দিয়া কিনি না। হ্যাঁ, এখন ওই ট্রেন্ডটা বাঙালির কিন্তু এখন কিন্তু আপনি যেমন মানে প্রত্যেকটা বই এবছরের মধ্যে। হ্যাঁ, এবং এটা খুব সামান্য কিছু বই আরো বাসায় আছে। আমার তো প্রচুর, আমি তো প্রতি বছর অন্তত মানে 30-40 হাজার টাকার বই কিনি, আমি প্রতি বছরই কিনি। আমি মানে বিখ্যাত বইগুলি আমার একটাও বাদ যায় না। তারপরে বিখ্যাত লেখকদের লেখা এবং সমসাময়িক লেখকদেরও বিখ্যাত নিয়ে যখন কথা, হারাবি, এই যে এখন হিব্রু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মানে এখন লেখক, মানে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কি বলে আলোচিত লেখক হারাবি, এই যে অধ্যাপক হারাবি, তার বইও কিন্তু বাংলায় অনুবাদ হচ্ছে, বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে। আপনি দেখেন যে আসলে মানুষ চায় কি, সফল মানুষদের তাদের সময়গুলি কিভাবে কাটছে। আপনি এই যে বই লিখলেই হবে না, এই যে আজে বাজে, বেশিরভাগই হলো আজে বাজে জিনিস, কিন্তু সব তো আজে বাজে বই না। এর ভিতরে তো অনেক ভালো হচ্ছে। সিনেমাও দেখেন, এখন কিন্তু ভালো সিনেমা আসলে সেটা দেখতেছে না মানুষ, দেখতেছে। এখনো কিন্তু সিনেমায় বিজনেস আছে। যদি আপনি ভালো সিনেমা আনেন, দেখবেন সেটা বাজারে আর্ট ফিল্মও সস্তায় করতেছে। এই যে ভারতে ওই যে আপনার 12 ফেল,
কি সুন্দর ছবি। একদম খুব কম খরচে, অথচ এই ছবি কিন্তু চরম হিট করছে। মানে আপনি যদি গল্প দিতে পারেন, আপনি যদি ওইভাবে, লাপাত্তা লেডিস। হ্যাঁ অবশ্যই আপনার মার্কেট ভ্যালু আছে, মার্কেট চাই সেগুলি। রাইট, তার মানে হচ্ছে বইয়ের আমরা বিক্রি যেভাবে দেখে অভ্যস্ত ছিলাম, বিক্রির ধরনটা পাল্টাইছে, কিন্তু বই বেড়েছে। কিন্তু আপনি বই হলেই হবে না, আপনি 320টার একটা আজে বাজে লিখা দিলেন আপনার কল্পনা প্রসূত কিছু, এটা তো হবে না। বই যদি বইয়ের মতো হয় অবশ্যই সেটা মানে ক্লিক করবে। ওকে, আরেকটা জায়গায় আছে ভাইয়া, সেটা হচ্ছে যে নতুন কোন লেখক এখনো মনে হয় যে আমরা শুধু হুমায়ুন আহমেদের ক্ষুধাটাই মিটাইতে পারতেছে না, বা বাঙালির ওই জায়গাটাই কাউকে বসাইতে পারতেছে না। এটা সত্যি কথা। হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে মানে তার যে গল্প লেখার স্টাইল, তার যে মানে উনি হলো একদম, উনি নিজেই বলতেন আমি বাজারি লেখক। আমি কিন্তু হুমায়ুন আহমেদ পড়েই বড় হয়েছি। আমার যে বড় হওয়া মানে আমি পরে খুশবন্ত সিং পড়লাম বা মানে শীর্ষেন্দু পড়লাম বা সুনীল পড়লাম, কিন্তু হুমায়ুন আহমেদ পড়েই কিন্তু আমি বড় হয়েছি। এখন পর্যন্ত হুমায়ুন আহমেদের বই দেখি, মানে ওই যেগুলি ভুলেও গেছি সেগুলো কিন্তু নিয়মিত পড়ি। আমি আজকেও পড়ছিলাম, ইনফ্যাক্ট একটু আগে হিবু পড়ছিলাম। এবং আমি আমার যখন হতাশা আসে আসে, আমি কিন্তু ওই যে হুমায়ুন আহমেদেই ফিরে যাই, উপায় নাই। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাই কেন পূরণ হচ্ছে না? যে তার দুই ভাই সহ আশেপাশে পাড়া প্রতিবেশী কত বড় বড় লেখক, না বড় বড় নাম, কিন্তু কাউকেই তার জায়গায় আসলে কেউ নিতে পারেননি। এখনো তার কিন্তু বেস্ট সেলার হলো উনি। এখনো যদি বই মেলা হয়, তাহলে যদি আপনি সব বই বিক্রি, তার বই মানে যা বিক্রি হয় বাকিগুলি অতগুলি বিক্রি হয় না। আমার কথা হচ্ছে বাঙালি এখনো হুমায়ুন আহমেদকেই ভালোবাসে। আসলে কি তার বলার স্টাইল, আমি তার সাথে আমি সাপ্তাহিক রোববারে চাকরি করতাম, সাপ্তাহিক রোববার দিয়ে কিন্তু ওনার শুরু, মানে আমাকে একবার ওই যে আমাদের তোষারক ভাই সম্পাদক, উনি একবার পাঠালেন, তখন উনি অনেক ফেমাস লেখক, তা আমি গেলাম। আসলে তার বলার ভঙ্গি এবং তার লেখার যে মানে স্টাইল, এটা মানে বাঙালি মনে হয় কয়েক বছরেও পাইনি এরকম মানে সাধারণ সরল বাক্যে, যেটা আমাদের জার্নালিজমের কথা বলে ভাই, যে খুব সরল শব্দে বলে। সাহিত্য সরল শব্দেই হয় না, সে হয়তো 200 বছর বেঁচে থাকবে না। হুমায়ুন আহমেদ বলতো আমি কিন্তু আমার নিজের আনন্দের জন্য লিখি, আমি অন্য কেউ যদি যে পড়তে চায় পড়বে, যার পড়ার দরকার নেই তার পড়বে না। একদম আমরা আমাদের জার্নালিজমে যে ভাষায় কথা বলে, মানে স্যাররা যেটা শিখাচ্ছেন, ওনার ভিতরে কিন্তু স্টাইলটা কিন্তু ঠিক আমাদের যে প্রয়োগিক সাংবাদিকতা করতে যে বলেন সেরকম। আমিও চেষ্টা করি সরল শব্দে, একদম সরল শব্দে লেখা। হুমায়ুন আমাদের সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, আমার সাথে। এবং উনি অসাধারণ মানুষ, মানুষকে যে কিভাবে উনি মুগ্ধ করতে হয়, উনি স্মৃতিটা আমাকে বলো না। আমি গিয়েছিলাম ওই যে আপনার ধানমন্ডির ওই যে তিনের ওই যে দক্ষিণা হাওয়া মানে বাসার নাম, ওইখানে গেছিলাম আমি। তো তখন উনি হলো একাই ছিলেন ওই দিন, ওনার মানে ওনার সাথে বাসার 2জন লোক ছিল। তো গেছিলাম ওই যে তোষারফ ভাইয়ের একটা চিঠি নিয়ে, ঈদ সংখ্যায় লেখার বিষয়। পরে উনি আমার রিফিউজও করছেন, কিন্তু সেটা খুব মানে মজা নিয়ে রিফিউজ করছেন, যে আমার তো এখন এত মানে চাপ যে রোববারের জন্য যে মানে আমি দিব এরকম নেই। কারণ এখন আমি গেছিলাম একটু দেরি করেই গেছিলাম, ঈদ সংখ্যার আগে তোষারফ ভাই পাঠাইছিলেন যে রোজার ভিতরে গেছিলাম। আমার সত্যি এখন মানে আমি এতগুলি উপন্যাস নিয়ে হাত দিছি, ঈদের আগে এগুলি সব বেরোবে, আমার সময় নেই। কিন্তু ওনার এক্সকিউজও ছিল মানে অসাধারণ। মানে উনি যে না করতেন সেটা না হার মতো করে না বলতেন। অসাধারণ বলতে, উনি কি বাসায় লুঙ্গি পড়তেন? হ্যাঁ, বাসায় লুঙ্গি, এবং খুব ঢিলা লুঙ্গি। আবার উনি পড়তেন 3/4 কিছু মানে প্যান্ট টাইপের পড়তেন, মানে খুব ক্যাজুয়াল ড্রেস। আর হাফ শার্ট পরতেন, অথবা মানে খুবই সিম্পল বাসার ভিতরে উনি থাকতেন সবসময়। কিন্তু উনি খুবই সিম্পল ঘোরাফেরাও করতেন, উনি খুব সিম্পলি। আমার সাথে বেশ কয়েকবার 3-4বার দেখা হয়েছে। ওনার অসাধারণ মানুষ ছিলেন, এবং আসর জমানো মানে মানুষ ছিলেন। মানে আপনি 3জন মানুষ যাবে, 3জনই মুগ্ধ হয়ে তার কাছে ফিরবেন। কিছু মানুষ তো আপনাকে এমনিই পছন্দ করবে না, আর কিছু মানুষ আপনাকে পছন্দ করবে, আর কিছু মানুষ মধ্যম সারি থাকবে। কিন্তু ওনার কাছে গেলে সত্যি মানুষ বিমোহিত হতো। লেখক হিসেবে আমি বলবো উনি সফল। কি চলচ্চিত্রকার বলেন, ওনাকে লেখক হিসেবে বলেন, চিত্রশিল্পী হিসেবে যদি আপনি মূল্যায়ন করতে চান, উনার প্রত্যেক, কিংবা নির্মাতা হিসেবে যদি আপনি তাকে করেন, মূল্যায়ন করেন, সব থেকে একজন সফল মানুষ উনি। মানে লেখক হিসেবে বলেন, বাংলাদেশে
লেখালেখি মানে অধ্যাপনা উনি ছেড়ে দিচ্ছেন। আমিও তো চিন্তা করতে পারি না, আমি তো একটা চাকরি করি সরকারি, যে আমি লেখালেখি করে জীবন নির্বাহ করবো, মানে এটা তো সম্ভবই না, আমি চিন্তার বাইরে এগুলি। কিন্তু উনি তো করছেন, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সে অধ্যাপনা উনি শুধু করে গেছে হ্যাঁ না, রাজ কাকে হ্যাঁ বলে দেখা হ্যাঁ গেছে। রাজা, লেখকের রাজা কি, ওনার নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, ব্যক্তি জীবন নিয়ে। আমাদের তো ব্যক্তি জীবন দেখবো না, ব্রড অ্যাঙ্গেলে উনাকে দেখতে হবে। যে উনার দেখেন, উনার মৃত্যুর পরও লক্ষ লক্ষ মানুষ যে কান্নাকাটি করছেন, এবং তার যে শ্রদ্ধা জানাতে গিয়েও কি তীব্র রোদ সেদিন, আপনার মনে আছে হয়তো। তারপরে শহীদ মিনারে, এয়ারপোর্টে যে মানুষের ঢল, মানে সব ছাপিয়ে গেছে, সমস্ত কিছু মানে ছাপিয়ে গেছে। ওনার তুলনা শুধু উনি। আল্লাহ তাকে মাফ করুন, ব্যস্তবাসী করুন, আমরা সেই দোয়া করি উনি আমাদের ভালোবাসায় থাকবেন। এবং বিলাল বিন কাসেম, থ্যাংক ইউ। আমি অনেক খুশি হয়েছি ভাইয়া, দীর্ঘদিন পরে আড্ডা হলো, এবং ইসলামী ফাউন্ডেশন নিয়ে এত কিছু জানলাম, সাহিত্য নিয়ে এত কিছু জানলাম, যেটা সাধারণ মানুষ হিসেবে আমাদের জানার আসলে সুযোগটাই নেই। এবং পাবলিক রিলেশন কর্মকর্তা হওয়াতে হয়তো আরো বেশি তথ্যটা সুন্দর করে গুছায় বলেছো। থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস মিটিং ইউ ব্রাদার। থ্যাংক ইউ ভাই। তোর বইটা কিনতে হলে কোথায় কেমনে যাইতে হবে? মানুষ রকমারিতেও আছে, এই তিনটা আপনারা দিয়ে গেলাম। যারা দেখছে তাদের জন্য বলে দাও কেমনে কোথায় অর্ডার করতে হবে। রকমারিতেও আমার বই পাওয়া যাবে, এছাড়া মানে আমাদের জয়তী প্রকাশনী, এটা কাটা বনে অফিস ওদের, আর নাহলে তোমার ফেসবুক, অথবা রকমারি থেকে যে কোনো জায়গা থেকে দিতে পারবে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে হবে রকমারিতে, অথবা আমার প্রকাশকের সাথেও যোগাযোগ করলে পারবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।